বদিউর রহমান, আপনার কাছে আবার আসতে চাই। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম, 3 বছরের শিশু থেকে 71 বছরের বৃদ্ধা, কারো সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক নয়, এমনকি বার্ধক্যে শান্তিতে মৃত্যুর নিশ্চয়তাও নেই। যদি তার কথা আমরা মেনে নিই, তাহলে এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? আপনি তার কথা মেনে নিচ্ছেন কেন? কারণ এই ঘটনাগুলো তো আসলে ঘটেছে। তো ঘটছে, এটা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। বাংলাদেশে এগুলো কোনটা না ঘটে? যে জামাতের আমির বলতেছে নিশ্চয়তা নাই, তার 71-এর চেহারাতে সেই সময় এরকম ঘটছে না? 71-এর যুদ্ধের সময় এরা কি করছে? রাজাকার, আলবদর, আলশামস থেকে শুরু করে সেই জামাতিরা, তাদের যে নিজামিরা, মুজাহিদিরা, তাদের আগের গোলাম আজমের পার্ট হিসাবে ওরা কি করছে তখন? তো সেগুলো করছে না। রায়ের বাজারে বৌদ্ধভূমি নিতে যাই, আমি নিজে দেখে আসছি না? 16 ডিসেম্বরে পরে আর 17 ডিসেম্বরে নিজে যাই দেখে আসলাম না? তেজগাঁ এয়ারপোর্টে হাইটা দেখলাম না কি করছে? তো ওই সময়টা বাদ দিয়ে এই সময়টা বলে লাভটা কি? ঘটবে, এটা এরকম ঘটতে থাকবে। আর যেটা এখন বলতেছেন জামাত বিরোধী দল, আমি তো জামাতকে বিরোধী দল মনে করি না। এরা সংসদে বিরোধী দল নাই তো, ওরা তো এক দল। এক দল দুই ভাগ হইল। যেমন আওয়ামী লীগের শেষের দিকে এরশাদকে নিয়ে বলা হইতো যে তারা তো এক দল। তো এখন যেটা বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো এক দল। যেহেতু আপনি একটা বৃহৎ শক্তিকে নিষিদ্ধ করছেন, ভোটের বাইরে রাখছেন আওয়ামী লীগকে, যে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করছেন, আসতে দেন নাই, সেই জন্য এরা নিজেরা আপোষে বিরোধী দল হইয়া কাজ করতেছে। আর এখন যে লম্বা লম্বা কথা বলতেছে, বিরোধী দল থাকলে এগুলো বলতে হয়। ওই আবার এই পাশে তারেক সাহেব বলছে না চেয়ারটা হট, আর আমি বলি এত হট চেয়ারের জন্য এত বছর পরে কমিয়ে নিয়ে আসছেন, তো হট হইলে এটা তো বাদ দিচ্ছেন না। এই রাজনীতিতে এগুলো বলতে হয়, কে কত সুন্দর করে পলিশড হইতে সরকারের তুলোধুনো করবে, তাহলে এটা গরম বিরোধী দল। এগুলো সব পাতানো টাইপের ব্যাপার স্যাপার। 5 বছর দেখবেন এভাবে চালাবে, যদি অন্যরকম কিছু না ঘটে, এগুলো চলতে হয়। আপনি এরশাদের বিরোধী দল কি বিরোধী দল হিসেবে ছিল না? হ্যাঁ, কত পেঁয়াজ রসুন ক্ষমতা চলে আসছে না? রাজনীতি এমন এক জিনিস, সুবিধা হইলে, পরিবারতন্ত্রের মধ্যে আসতে পারলে, তখন দেখবে যে রসুন পেঁয়াজও সব নেতা হয়ে যাবো গা। হ্যাঁ, তো এখন যেটা বলছে, এটা তাবা গরম করতে চায় সবাই রাজনীতিতে, রুটি শেখার জন্য একটা চেষ্টা করে, বাইরে জনগণের কাছে দেখাতে চায় আমরা এগুলো আছি, কিন্তু মূলত সেটা নাই। আমরা এর আগে দেখছি না আপনার দিনে পল্টনের মধ্যে, সেই 69-70-এর পরেও যেটা দেখলাম, পল্টনে একেবারে চামড়া খুলে ফেলতেছে। এবং একজন তো স্লোগানে দিচ্ছে, মারা গেছে, যে শেখ মুজিবের চামড়া তুলে নেব আমরা। পরে আবার সেই দলে আইসা শ্বশুর করে মন্ত্রী হয়েছে কিনা জানেন কি না? এগুলা লেখাপড়া পড়লে ইতিহাস দেখলে 2 জন হয়েছিল না? আবার একজনে আপনার ট্যাঙ্কের উপরে লাফাইছে না, নাচছে না ট্যাঙ্কের উপরে, পরে আবার শ্বশুর করে আর জায়গায় চলে আসছে না। তো এইগুলো রাজনীতি করতে হলে এরকম তাবা গরম করতে হবে, তাহলে চট করে একটা রুটি শেখা যাবে। এগুলা গরম না রাখলে কর্মী উদ্বুদ্ধ হবে না, কর্মীদের গরম করতে হবে, এটা চলবে। এগুলো নিয়ে এনার্জি নষ্টের দরকার নেই। আপনি মূলত দেখবেন যারা ট্রেজারি বেঞ্চে আছে সরকার, তারা কতটুকু কাজ করে ফলপ্রসূ হবে, ওইটা হইলো আমাদের কাছে বড় বিবেচ্য। জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই আসলে আপনার কাছে। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন। যদিও এই বিষয়ে নানান মত রয়েছে, অনেকের প্রশ্ন, তিনি তো এতদিন দেশে ফিরে জেলে যেতে রাজি ছিলেন না, তো হঠাৎ করে কেন উনি রাজি হলেন? এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আপনার মতামতটি জানতে চাই। এবং আরেকটি বিষয় জানতে চাই যে সবাই আওয়ামী লীগের ফেরা নিয়ে এত সরব হলো কেন এখন হঠাৎ করে? এটি আমার শেষ প্রশ্ন। শেখ হাসিনা দেশে ফিরবেন কি আপনার কাছে বলছে? সে তো গণমাধ্যমে বলেছে, একটি ওনাদের দেশের একটি সংবাদ মাধ্যমে বলেছে। আমার সমস্যা হইলো যে ওই যে আমার ফেসবুক ব্যাকবুক এগুলা নাই তো। হ্যাঁ, ওই যে দেখেন না ছোট্ট একটা, এটার আবার যে কিছু ত্যাগ করার পিছনে ছিদ্রও নাই, সেই জন্য আমি অনেক কিছু কম জানি, বোকা থাকি আর কি। শেখ হাসিনা যদি বলে থাকে দেশে আসবেন, আই ডু এনকারেজ হার, আসা দরকার। কারণ শেখ হাসিনা বলছে না যে শেখ হাসিনা পালায় না, আমি সেটাও বলি, শেখ হাসিনার তো পালাই নাই। এখন আমার ত্যাগ দেখ দোসর বলুক যে শেখ হাসিনা কি পালাইলো নাকি? আমি বারবার এক কথা বলি, শেখ হাসিনা পালায় যে যার বলে, মিডিয়াতে বলে, শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি? প্লেন চালাই চলে গেছে?
তারা এত সুন্দর করে ওই দেশে যে নিয়ে গেল, সেই দেশে কার সাথে কে কথা বলছে, কিভাবে কোন ব্যবস্থায় গেল, কোন ব্যবস্থায় আছে, সেগুলো তো আপনি বের করতে পারতেছেন না। তো তাহলে যদি আসতে পারে, আই ডু এনকারেজ, আসুক, বিচারের মুখোমুখি হওয়ার দরকার আছে, তার বক্তব্য থাকলে সেটা হবে। এটা কোনো একটা কমিশন করে শেখ হাসিনার তথাকথিত পালানো বা যেটা আপনারা বলতেছেন এভাবে কী করছে সেটা বের করা দরকার। কিন্তু সমস্যা হলো বাসুরের নাম নেবেন কিনা আপনি, কারণ অনেক সময় যেটা ঘটনা ঘটে, হ্যাঁ, গ্রাম দেশে বাসুরকে তো শ্বশুরের বাপের মতো সম্মান করে, কিন্তু এখন কিছু অসভ্য বাসুর থাকে না, ছোটো ভাইয়ের বউরে দেখলে একটু তাকাইতে ইচ্ছে হয়, তাকায়, তো তাকাচ্ছে, বউটা বেচারি সহজ সরল বউ টের পেয়েছে, টের পেয়ে সে বড় করে গুমটা দেয়। এখন শাড়ির পাত তো 2.5 হাত, গুমটা বেশি বড় হইলো, পিছনে উদম পিঠ খালি হয়ে গেল। তো বাসুরও করতে বলে যে তাই ভালো, তুই তোর চোখ মুখ ডেকে রাখ গুমটা দিয়ে, আমি বরং পিঠটাই দেখি। তো এখন এইখানে কলকাঠি নাড়ানোর মধ্যে কোন বাসর কোন ছোটো ভাইয়ের বোর দিকে কীভাবে তাকাচ্ছে, কি হচ্ছে, সেগুলা তো এখন বের হবে না। ওই একটু কিচেন ক্যাবিনেট বলে বলতেছেন, এখন কিচেন ক্যাবিনেট, এরপর তো বেডরুম ক্যাবিনেটে তো আসবে। হ্যাঁ, দাতারা করে কি, প্রথম আপনার ড্রয়িং রুমে যায়, ওয়ার্ল্ড ব্যাংক IMF কিছু দেবে ড্রয়িং রুম, পরে যদি কোনো রকমের টের পায় যে আপনার ঘরের সুন্দরী বউ আছে বা একটা বেডরুমে মজা আছে, স্বর্ণ অলংকার আছে, তখন বেডরুমে যেতে চাইবে। রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হবে আস্তে আস্তে। বের হবে কি না সেটা নির্ভর করবে 1 জুন বহু বছর আগে মেজর জেনারেল আবুল মঞ্জুর খুন করে ফেলছে তার ইয়ের মধ্যে গুলি করে, সেটা কি বের হইল এখন পর্যন্ত? কি আপোষে হয়ে গেল না? এরশাদ হাসিনার সাথে মিলিয়ে ফাঁসি বা এই বিচারের থেকে বেঁচে গেল, রায় হয় অবস্থায় বিচারক বদলাই দিল না। তো এইগুলো আপনার এরকম খেলা চলবে, আসতে পারলে ভালো, ফেস করুক, আমি পছন্দ করব। আর যদি এগুলা প্রচারণা হয়, একটা বললেন এত সরব কেন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে সরব হবে না কেন? এই যে জানাজার মধ্যে জয় বাংলা স্লোগান আসতেছে, পুলিশ ধরতেছে 7 জন, 2 জন ছেড়ে দিতেছে, জয় বাংলা বললে গুনাহ হয় বলতেছে। ও বাবা, এখন বাপের নাম নিলে যদি অন্যায় হয়ে যায়, বাপের বাপ বললে যদি গুনাহ হয়, এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? কারণটা কি? ভিতর থেকে মানুষের স্বতঃস্ফূর্তটা যে বেরিয়ে যাবে, ওটা থামাতে পারবেন না। সেটা চট্টগ্রামের জানাজাতেই আসুক, ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় আসুক, তোফাল সাহেবের জানাজাতেই আসুক, এগুলো বের হবে। সহজভাবে যে জিনিসটা গ্রহণ করবেন সেটা সবচেয়ে ভালো, জোর করে বন্ধ করতে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের তো অনেক রকমের টেকনিক থাকে, রাজনীতিকরা তো নেতৃত্ব গুণে টিকে থাকতে পারলে টিকে, আমরা লেখাপড়া করে টিকে থাকতে চাই, হালে রাজনীতিকরা দলবাজ করে। একজন সেক্রেটারি যখন ডিসি ছিলেন ফরিদপুরে, নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব, তখন সরকার বিরোধী একটা মিছিল হইতেছে। তো সরকারের বিরুদ্ধে মিছিল হইতে গেলে তো স্বাভাবিকভাবে সরকারের লোকজন উঠে পড়লে আগে, তখন এসপি সাহেব ভীষণ গরম হয়ে গেলেন যে ওই জায়গায় পাহারা মিছিল আসতেই দেবে না, হুলস্থুল ঠান্ডা করে দেবে। কিন্তু ডিসি সাহেবের কাছে যখন বললেন, তখন মোহাম্মদ আলী সাহেব বললেন যে মিছিলটা হতে দেন, শুধু খেয়াল রাখেন যে ভাঙচুর যেন না করে। এখন এসপি সাহেবের প্ল্যানটা পুরো একেবারে বাড়াবাতে ছাই হয়ে গেল। মিছিল হতে দেন, একটা বিরোধী দল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে 3 মাইল যাবে, তাতে সরকারের কিচ্ছু যায় আসে না। সরকার হইল একটা জগদ্দল পাথর, এটা নাড়াইতে বহুত কঠিন ব্যাপার হয়। অতএব মিছিলটা হতে দেন, বরং তাদেরকে দাওয়াত দেন, মিছিল শেষে যেন আমি ডিসি তো আমার রুমে এসে চাটা খেয়ে যায়, তাহলে খুশি হবে। ভীষণ খুশি। সরকারের নিকুজ করে মিছিল করে চলে গেল, আসলে চাটা খাওয়া দিলে চলে গেল। তো তিনি আমাকে বলতেছিলেন, বলে যে চিন্তা করতে হবে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, যেটা দিয়ে সরকারের কোনো খারাপ হবে না সেই জাতীয় মিছিল এনকারেজ করে ভাড়া লোক এসে করুক না, অসুবিধা কি? সময়ে যেটা ঘটে। জি ধন্যবাদ বদিউর রহমান। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আমি রাখতে চাই গোলাম মাওলা রনি আপনার কাছে, যে প্রসঙ্গে আমি আসলে কথা বলেছিলাম বদিউর রহমান ওনার সাথেও, যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদত্যাগ করলেন, সরকার গঠনের মাত্র 3.5 মাসের মাথায় একজন মন্ত্রীর পূর্ণ মন্ত্রীর আকস্মিক এই পদত্যাগ
কে আপনি আসলে কিভাবে দেখছেন? তিনি তো বলছেন উনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন, আবার ওনার সহকর্মীরাই বলছে যে উনি কোনো অসুস্থ না, উনি চাপে পড়ে পদত্যাগ করেছেন। আসলে কি? আমার সিক্সেন যেটা বলছে চাপে পড়ে পদত্যাগ করেছেন, ওখানে আঞ্চলিক রাজনীতি আছে। আঞ্চলিক রাজনীতির আবার দুটো, একটা হলো গ্রেটার চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপি রাজনীতি, আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক উপজাতীয় বিভিন্ন যে সংগঠন আছে তাদের একটা রাজনীতি। এই দুটো রাজনীতিতে এই ভদ্রলোক শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত জনপ্রিয়। সে হয়তো সেখানে ঠিক কুলিয়ে উঠতে পারেননি, না পারার কারণে। হ্যাঁ যাচ্ছিলেন, হ্যাঁ তিনি সেটা কুলিয়ে উঠতে পারেনি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া, আভিজাত্য বোধ, একটা নির্দিষ্ট মানে জায়গা পর্যন্ত একটা মানুষ স্যাক্রিফাইস করতে পারে, এরপর আর মানুষ পারে না। তো সেই দিক থেকে এই ভদ্রলোক, আমার সঙ্গে ওনার একদিনই দেখা হয়েছে। তো দেখার পর সে উনি নিজেই এগিয়ে এলেন, এটা সালাম দিলেন, এবং এটা প্রথম হলো যে একটা লোক যে বিনয়ী এবং ভদ্র, তার বাস্তব প্রমাণ। তারপর পরিচয় দিলেন যে দাদা আমি অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। তো তখন আমি বুঝতে করলাম যে সে অত্যন্ত ভদ্রলোক মানুষ, অভিজাত। এবং পরে জানলাম যে, যেহেতু আমি লয়ার ছাত্র, পরে জানলাম যে উনি সেই জুডিশিয়ারি সার্ভিসে ছিলেন। তো কাজে এখানে যে ঘটনাটা ঘটেছে, এটা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওখানকার আঞ্চলিক যে দ্বন্দ্ব সংঘাত এবং পার্বত্য চট্টগ্রামের দ্বন্দ্ব সংঘাত, এবং এটা জনাব তারেক রহমান সাহেব সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল খুব এই অল্প সময়ের জন্য। যদি কাউকে সরকার বাদ দেয়, সরকার বাদ দেয় অন স্পেসিফিক পারফরমেন্সে, যে এই লোকটি খারাপ কাজ করছে বা জনগণের কল্যাণ করতে পারছে না, বা এই লোকটি বাদ দিলে সরকারের ইমেজ বাড়বে, এইরকম কাউকে যদি প্রধানমন্ত্রী হুকুম দিতেন যে আপনি পদত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে সরকারি ইমেজ বাড়তো। দুই নম্বর হলো যে একটা লোক আসলে রিয়েলি অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ, তো সে অসুস্থ লোক দায়িত্ব পালন করতে পারছে না, তো সেটা মানবিকভাবে প্রশ্নটা আসতো না। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে এই 100 দিনের মাথায় যে পদত্যাগটা হলো, এটা নিয়ে আলোচনা ভালো হচ্ছে না। দুই নম্বর হলো যে আরও দলের মধ্যে মন্ত্রী হওয়া নিয়ে, মানে যারা হয়েছে দলের অত্যন্ত ডেডিকেটেড যারা লোকজন, তার অন্তত পক্ষে 20 জন মন্ত্রীর বিরুদ্ধে বলছে যে এই লোকগুলো মন্ত্রী পরিষদে থাকা উচিত না, প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। আবার বাইরে থেকে আরও 20-25 জন লোকের নাম আসছে যে এই লোকগুলো, এদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে দলের, এদের যে কোনো মূল্যে দলের ভিতরে মন্ত্রী হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো এরকম একটা টানা পোড়েন চলছে দলের মধ্যে। তার বাইরে এই যে মমতা ব্যানার্জি যে কথা বলল, তার বাইরে সামনে বাজেট, এরপরে বিশ্ব ব্যাংকের সাথে, IMF-এর সাথে আমাদের কিছু অর্থনৈতিক জটিলতা আছে। ইসলামী ব্যাংকে আবার সেই সাবেক মালিকরা ফিরে আসছে, জামাতকে সেখানে বের করে দেওয়া হচ্ছে, টাকার মূল্যমান কমে গেছে। তো সব মিলিয়ে সরকার এই মুহূর্তে তাদের ঘর সামলানোটা তাদের জন্য খুব বেশি দরকার। আর এতগুলো সমস্যার মধ্যে যদি এর মধ্যে আবার খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 1 বছরের জন্য সভাপতি নিযুক্ত হয়েছে, এবং এই সময়টিতে প্রায় দীর্ঘ 1 বছর তিনি ছুটিতে থাকবেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করবেন এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব মিলিয়ে সরকারের যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত, সব কিছু এটা হযবরল মনে হচ্ছে, এবং আমরা এর মধ্যে কোনো আশাব্যঞ্জক এটা দেখতে পাচ্ছি না। সরকারের প্রতি যে নির্ভর করব, সেটাও আমরা কোনো সুযোগ পাচ্ছি না। এটা বর্তমান সদাশয় মহামান্য সরকার বাহাদুর, তারা যদি দয়া পরবশ হয়ে এই জাতির প্রতি করুণা বর্ষণ করেন, যে জাস্ট ডোন্ট চিন্তা করেন না, আমরা আছি, আমরা একটু তাদের চেহারা মুবারক দেখে আমরা একটু স্বস্তি পেতে চাই, শান্তিতে থাকতে। আমরা তো কেমন কিছু চাই না, মন্ত্রী রাজা বাদশার মতো থাকবেন, খাবেন, প্রধানমন্ত্রী হবেন তিনি তার মধ্যে থাকবেন, কিন্তু তারা সুখে থাকুক, এটা দেখে যেন আমাদের ভালো লাগে। রনি ভাই, বর্তমানে বিএনপি বনাম এনসিপি এবং জামায়াতের মুখোমুখি যে অবস্থান দেখা যাচ্ছে, তাতে অনেকে মনে করছেন 17 বছর ধরে বোধহয় তাদের মধ্যে শত্রুতা ছিল। আপনার কি তাই মনে হয়? কখনো কখনো মনে হয় যে এটা জাস্ট একটা সাজানো, যে লোকজনকে যদি আগে তো প্রায় 17 বছরই গৃহপালিত বিরোধী দল ছিল, আর গৃহপালিত বিরোধী দলের মধ্যে আবার প্রতিযোগিতা হতো কে কত গৃহপালিত হবে, মানে অনুগত গৃহপালিত হবে। এবং বর্তমান বিরোধী দলকেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওরকমই ইঙ্গিত করেছেন। রাইট, কিন্তু এখন ওই আগে যে গৃহপালিত যারা ছিল, তো সেটাকে একটা নতুন, তখন তো AI আসেনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি। তো উইদাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনু সাহেব, তারপরে
রাশেদ খান মেনন বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে দক্ষতা দেখিয়েছেন, তো এআইয়ের যুগে তো আসলে সেই পুরনো মানদাত্তার সেই জিনিসগুলো চলবে না, চলবে না। এখন এখানে খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অভিনয় করা হতে পারে যে আমরা সত্যিকার অর্থে বিরোধী দল, জাস্ট লাইক মানে কংগ্রেস যেভাবে ভারতের নরেন্দ্র মোদীকে তুলোধনা করছে আমরা ওইরকম কংগ্রেসের মতো, অথবা ইংল্যান্ডে সেই লেবার পার্টির অ্যাগেনস্টে যারা টোরি আছে, কনজারভেটিভ আছে, তারা যে কাজ করছে, বা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ডেমোক্র্যাটটা তুলোধনা করছে আমরা এইভাবে সেম কাজ করছি, এটা হতে পারে। অথবা আমাদের সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারে যে তোমরা বুঝো ঘোড়ার ডিম, খাও কসু, তোমার বুদ্ধি হবে কোত্থেকে। আমরা যে সে একদম লেটেস্ট মডেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তোমাদেরকে বেকুব বানাচ্ছি, আমরা যে সবাই মামু, ও মামু আমি ভাগনা, আমরা মামু এবং আমরা ভাগনা, মামা ভাগনা যে কারবার সবাই মামা ভাগনা, যেখানে বিপদ নাই সেখানে, এটাও হতে পারে। এই কারণ হলো কি জানেন, এই যে 2014-তে এরকম একটা নির্বাচন হলো, আমি 2014 সনে আই ওয়াজ ওয়ান অফ দ্য যাকে বলে খুব প্রসপেক্টিভ ক্যান্ডিডেট ছিলাম। দলের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা পছন্দ করতেন। তা আমি এই মানে দেশে একটা একতরফা নির্বাচন হবে, আর কদিন পরে 3-4 মাস পর আরেকটা নির্বাচন হবে, আমার নিজের বৈধ ইনকাম একটা নির্বাচন করতে যদি 50 লাখ টাকা খরচ যায়, 3 মাস পরে শেখ হাসিনা বলছে আর একটা নির্বাচন হবে, দরকার নেই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম না। ফলে এই যে ধরা পড়ে গেলাম, ধরা খেলাম, এরপর থেকে নির্বাচন না, পুরো 5 বছর চলে গেল। তাহলে দেখেন আমাদের মতো যারা লোকজন আছে 2014 সনে এরকম একটা নির্বাচন হতে পারে, না পাস আমরা কেউ কল্পনা করতে পারিনি, আর ওই নির্বাচন 5 বছর চলতে পারে তাও আমরা ভাবতে পারিনি। আবার 2018 সনে একটা ইলেকশন হলো, আমি তো বিএনপির প্রার্থী, আমি তো তখন ধরেই নিয়েছি বিএনপি জয়লাভ করবে। তারপরে বিএনপি জয়লাভ করলে আমি বিএনপির খুব বিপদের সময় বিএনপিতে যোগদান করেছি, আমি তো একটা বড় মন্ত্রী হব, এখন মন্ত্রী হয়ে আমি কোন কোন মন্ত্রণালয়ে নেব, আমি যখন যে চিন্তা করছি নির্বাচনের মাঠে গিয়ে দেখি যে ওরে বাবা রে বাবা, আমার জান নিয়ে টানাটানি, আমি ঘর থেকে বেরোতে পারি না। আল্লাহকে বলছি, আল্লাহ কুত্তা ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আর জীবনে আমি কোনোদিন রাজনীতির নাম নেব না। এরকম জীবনটা জারে করে ফেললো। তো গেল 18। আবার এই যে 24-এ যে নির্বাচনটা হলো, এটা কি যেন আমি এবং দামি নির্বাচন। তো এই আমি দামি নির্বাচনের পরে আবার দেখেন আমি এবং মামু, আমরা এবং মামুদের নির্বাচন, আলটিমেটলি কিন্তু ডে বাই ডে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, আর পাবলিক ডে বাই ডে শুধু বেকুব হয়েই যাচ্ছে, বুঝতেই পারছে না। ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করি কিভাবে এটা ঘটলো। এখন যারা ঘটিয়েছে, এই যেমন ইউনিসেফের লোকজন তারা বলতেছে আমি ওটা ছিলাম না, আমি ওটা ছিলাম, ও ছিল, ওটা ছিল। আবার এখন এই নির্বাচনের সময় জামাত বলছে বিএনপি এখানে নির্বাচন ম্যানিপুলেশন করছে, বিএনপি বলছে জামাত ম্যানিপুলেশন করে তারা তো 78টা পাওয়ার কথা না, তারা ভাবে 8টা, তো বাকি যে 70টা তারা ম্যানিপুলেশন করে পেয়েছে। তারপরে এনসিপির যারা লোকজন আছে, আরে ওরা এত 7-8টা পেলে কত, ওদের তো পাওয়ারই কথা না। এখন এরা নিজেরা ওই যে বললাম না আলকাতরা ছুড়াছুড়ি করছে, ছুড়াছুড়ি করার পরে এই যে এখন কেউ বলছে ওরা আমু, কেউ বলছে ওরা মামু, এই কেউ বলছে ওরা ভারতের এজেন্ট, কেউ বলছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওদেরকে বসিয়ে দিয়েছে। এই জিনিসগুলো নিয়ে মানে কেউ আমরা স্বস্তিতে নেই, আমরা জনগণও স্বস্তিতে নেই, আর যারা ক্ষমতায় আসছে এরাও স্বস্তিতে নেই। এবং দেখবেন এদের কারো মুখে কিন্তু হাসি নেই। এর কারণ হলো কি জানেন, ধরুন আপনার হাতে একটা তলোয়ার আছে বা খুব পাওয়ার আছে, তো আপনি মাথায় একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ নিলেন, দুর্গন্ধ, কিন্তু আপনি আমাদের সবাইকে বাধ্য করে বললেন যে তোমরা বলো আমার মাথায় একটা স্বর্ণ মুকুট আছে, এবং তোমরা সবাই সেই আম্বর এবং মেশকের গন্ধ পাচ্ছ। আমরা পিস্তলের ভয়ে বললাম, কিন্তু দুর্গন্ধ তো আপনি পাচ্ছেন। ফলে এই নির্বাচনটা আসলে কেমন হয়েছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে ক্ষমতায় এসেছিলেন, কীভাবে ক্ষমতায় ছিলেন, এটা আমাদের চেয়ে তারা ভালো জানেন। আর ভালো জানার কারণে আপনি দেখবেন তাদের কারোর মধ্যে যে যেটাকে ইংরেজিতে একটা কথা আছে যে পারফেকশন অ্যান্ড পারফরমেন্স রিলেটেড এনজয়মেন্ট, ইংরেজির কথা। আপনি যে কোনো একটা কাজ করবেন, কাজ করতে গিয়ে কাজের একটা আনন্দ আপনার মধ্যে চলে আসবে। এই যে কৃষক ফসল কাটে, ওর ভিতরে আপনি গিয়ে দেখবেন যে একটা আনন্দ আছে। এখন যারা কাজ করছে এদের কাজের কারোর মধ্যে কোনো আনন্দ নেই, নিরানন্দ। যখনই সেখানে নিরানন্দ, তখন এখানে 2 নম্বর 3 নম্বর থেকে 14 নম্বর কী যে হয়েছে একমাত্র আল্লাহ যেদিন প্রকাশ করে দিবেন, এর আগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। জি, ধন্যবাদ রনি ভাই।